স্যামসাং এর $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। যেদিন আমি প্রথম জয়েন করি তার পরপরই ওই দিনই আসলে কোরিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি এসেছিলেন। উনি এসে বললেন যে দেখো, বাংলাদেশে আমি পার্সোনালি সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ, বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। সার্জিস আলমের আকাঙ্ক্ষা 5 বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে পাওয়া। অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারেন। যে ফর্ম চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার? সুপ্রিমিয়ার অ্যাডভাইজার। তো সুপ্রিমিয়ার কি অবহিত করেন? উনি করেন না। তো এখন মাঝে মাঝে আইন মানছেন, মাঝে মাঝে আইন মানতেছেন না। তো ওইটা করার পরে ওইটাও দেখেন আমরা পলিটিশিয়ানরা বলছে যে না, এখন এটা করলে নানান ধরনের কথা হবে, সেটার বিরুদ্ধে আরো অনেক রকম সমস্যা। তো এই এতগুলি সমস্যা। একজন বিএনপি নেতা তিনি আশিক চৌধুরীকে নিয়ে সমালোচনা করছেন। তিনি বলতেছেন বাইরের ট্যাক্সি ড্রাইভার এনে নাকি বড় ধরনের বিনিয়োগ করার চেষ্টা করছে ডক্টর ইউনূস। আশিক চৌধুরী কি আসলে এরকম ব্যক্তিত্ব? দেখবো তিনি কি বলেছেন, এরপরে জানার চেষ্টা করবো আশিক চৌধুরী আসার কারণে বাংলাদেশের এই বিনিয়োগ খাতে কত কোটি টাকা লাভ হয়েছে এবং কত হাজার বেকার তাদের চাকরি ফিরে পাচ্ছে। চলুন আগে তার আলোচনা শুনবো এবং রুমিন ফারহানা ওটা নিয়ে একটি মন্তব্য করেছিলেন, তার সেই মন্তব্যটা শুনবো। চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার? সুপ্রিমিয়ার অ্যাডভাইজার। তো সুপ্রিমিয়ার কি অবহিত করেন? উনি করেন না। তো এখন মাঝে মাঝে আইন মানছেন, মাঝে মাঝে আইন মানতেছেন না। তো ওইটা করার পরে ওইটাও দেখেন আমরা পলিটিশিয়ানরা বলছে যে না, এখন এটা করলে নানান ধরনের কথা হবে, সেটার বিরুদ্ধে আরো অনেক রকম সমস্যা। তো এই এতগুলি সমস্যা নিয়ে যদি আমরা দেখতাম যে ওনার গতি আসছে, অর্থনীতিতে গতি আসছে, সুদমুক্ত ঋণ আসছে, অনুদান আসছে, তাহলে ওনাকে আমরা আরো 10 বছর ক্ষমতা থাকতো উনি, আমাদের কোনো আপত্তি ছিল না। তো আগে যতগুলো আমরা ইরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে যে আমাদের বিনিয়োগ বোর্ডের হয়েছে, তো অনেক বড় বড়রা ছিল, এই মোল্লা ওয়াহিদুজ্জামান ছিল, কাজী আমিন ছিল, অনেক আরো জানো জানো লোক ছিল। তো তারা কি করছে? ওই রেজাল্ট গুলি কি তাদের বক্তব্যগুলি পাশাপাশি রাখেন একই কথা, আমরা আশ্বাস পাইছি, এই পাইছি, সেই পাইছি, সব আশ্বাসের বাণী নিয়ে আমরা আছি। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে কেউ কোনো চুক্তিতে যাবে না, কোনো চুক্তিতে যাবে না। তাইলে এখন এটা রুটিন ওয়ার্ক করবে তারা। তো রুটিন ওয়ার্ক করে দীর্ঘ সময় ব্যয় করলে এই সময়ের মধ্যে কোনো চুক্তি, কোনো অনুদান কিচ্ছু আসবে না। আমরা অতি সবসময়, কারণ যে ইনভেস্ট করবে, যে সাহায্য দিবে, দেখবে যে জনগণের ম্যান্ডেট আছে কিনা। একটা জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটা সিস্টেমকে স্বৈরাচারী সরকার বা এক কলমের খোঁচায় কেউ ডিমান্ড করে না তত্ত্বাবধান বাতিল করার জন্য। কোনো আন্দোলন হয় নাই, কিছুই হয় নাই। তাহলে এক খোঁচায় উনি যখন বাতিল করছে, যদি ওনার কথা আমি ধরে নিই, কিন্তু আমি জানি যে ওটা বাতিল পুনঃস্থাপন হয়েছে, তা ওনার কথা যদি আমি ধরে নিই তখন না যাইয়া, তাহলে যখন যেই দিনই উনি ওই কেস হয়ে গেছে গা তত্ত্বাবধানের ব্যাপারে, সেদিনে তো এটা বাতিল হয়ে যাওয়ার কথা নীতি নৈতিকতার দিক দিয়ে। কারণ যেহেতু এটা কোনো দাবি উঠে নাই, কোনো উঠে নাই, সংসদে উঠে নাই, এককভাবে শেখ হাসিনার কথা তত্ত্বাবধান সিস্টেমটা বাতিল করে দিচ্ছে। আচ্ছা, এটা গেল। দেখা যায় এখন রিমান্ডে চলা অবস্থায় হিয়ারিং হওয়ার কথা না, দেখা যায় সাবির সাহেবেরা ওইটা দ্রুত ওনার বেল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আসিফ নজরুল সাহেবেরা যখন এটা তত্ত্বাবধান যখন কেস হয়ে গেছে, ওই দিনে তো রায় হয়ে যাওয়ার কথা। এক, 2 নম্বর হলো যে তত্ত্বাবধায়ক এই যে এখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট সিস্টেম আমাদের দেশে নতুন না। ইতিপূর্বে 3বার আমাদের এরকম গভর্নমেন্ট ইলেকশন করছে, 3 মাসে করছে। এখন একটা এলোমেলো অবস্থার জন্য সেখানে 6 মাস 9 মাসে তো যথেষ্ট। এখানে আরো 6 মাস বাড়ানো হচ্ছে, মানে আরো 2টা তত্ত্বাবধায়কের সময় ওনারা নিয়ে নিয়েছে। ওনারা যে ডিসেম্বর থেকে যে টাইমটা পিছাইছে, এতে আরো 2টা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টে করা যায়, কম করা যায়। এক, 2 নম্বর হলো যখন একটা অবৈধ কাজের যখন কোর্টে চ্যালেঞ্জ হয়ে যায়, এটা অটো হয়ে যাবে গা, এটা আর কিছু বলারও দরকার নাই, এটা অটো হয়ে যাবে, এই গভর্নমেন্ট অটো অবৈধ হয়ে যাবে। তখন উচিত ছিল তারা আবার পুনরায় সরকারের শপথ নেওয়ার উচিত ছিল। যেহেতু ওইটা যদি জনগণের দাবির প্রকৃতি করতো অথবা সবার সম্মতিক্রমে বাতিল করতো তাহলে এক কথা, কিন্তু সিস্টেমটা করছে সবার সম্মতিক্রমে এবং সংসদে সেটা করা হয়েছে। তাহলে এরকম একটা বৈধ জিনিসকে এই একটা কলমের খোঁজায় বাতিল করছে, এটা তো আর কোনো এটা কন্টেস্টেড হওয়ার দরকার ছিল না, এটা অটো হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা, গেল সেটা। এখন যেটা হচ্ছে যে আমরা যে এই গভর্নমেন্টকে আমরা আরো 10 বছর রাখতাম, যদি দেখতাম পারফরমেন্সটা, আপনারা আমার ওই পলিটিশিয়ান ভাই কি বলতে পারবে যে এখন ওনার পারফরমেন্সের কোন কাজটা আমাকে একটু বলেন তো, কোন কাজটা এনারা এই পর্যন্ত এই 8 মাসে কি পারফরমেন্স করছে আবার বলেন তো। এখনো টাকা ছাপাচ্ছে, এখনো আইন শৃঙ্খলা ঠিক নাই। একমাত্র বলতে পারেন আপনি এই বাজারের করছে। এখনো দেখেন যারা এই গভর্নমেন্টকে দীর্ঘায়িত করছে তারা বাইরে। হাসানুল হক কিন্তু জেলখানায়, কিন্তু জাতীয় পার্টি বাইরে। তো তাহলে এই যে দেখেন এগুলি তাদের এইসব গুলি, এই যে নিয়তটা তো সই বলে মনে হচ্ছে না। সেই জন্য ওদেরকে একদিন দিলে তো আমার টাইম নষ্ট। এখনো সে কি, যেহেতু তত্ত্বাবধায়ক চ্যালেঞ্জ হয়ে গেছে গা, এখন ইমিডিয়েটলি ইলেকশন করার জন্য ওনাদেরকে সসম্মানে বিদায় করে ইউনূস সাহেবের রাইখা এই যে ব্যাড এলিমেন্ট গুলিকে যারা ওনাকে করতেছে,
যে ওনাকে বিভিন্নভাবে পড়াশোনা দিচ্ছে থাকার জন্য, যারা বলছে আমরা ইলেক্টেড, এদেরকে বাতিল করে দিয়া আপনার ওই যে তত্ত্বাবধায়কটা যদি, যেহেতু আইন এটা বৈধ ছিল, কোর্টও মামলা হয়েছে, এটা ওইটা করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে এটাকে ওই ইলেকশনটা করলে আমার মনে হয় এটা ভালো। এক, 2 নম্বর হলো যে উনি যে কিসের ভিত্তিতে উনি নিয়োগ দিচ্ছেন অ্যাডভাইজারদেরকে, যারা এই দেশের ক্রাইসিস রুমে এই দেশে ছিল না, ডুয়েল নাগরিকত্ব তো আছেই। খলিল সাহেব দেখেন, খলিল সাহেব একটা ম্যারিটোরিয়াস, উনি অল সার্ভিসে 79 বেস, উনি অল সার্ভিসের মধ্যে উনি ফার্স্ট হয়েছে। তারপরে উনি চাকরি করেন, বিভিন্ন সমস্যা হয়েছে, ওনার নামে মামলা হয়েছে, উনি চলে গেছেন এদেশ থেকে। আসার পরে উনি ইউনুস সাহেব ওই ধরনের লোক এনজিওদেরকে, এরা কি পারফরমেন্স, এনজিও যে কটা নিচ্ছে ইনক্লুডিং রাদওয়ান আসুদ্দা, এরা কি কি জাতির জন্য করছে, এরা লোন নিচ্ছে, লোন দিছে, কি কি কাজ করছে, এরা ধরে কিছু হয়তো পরিবেশের জন্য কিছু কাজ করছে। তাহলে এগুলি যে নেওয়া হচ্ছে, আমার যারা এই দেশের পরিস্থিতির সাথে ইয়ে করা হয়েছে, যেমন আমরা এরকম রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা এখানে কিন্তু কাজ করছি, 1000 মাইল দূরের থেকে নুড়ি পাথর মারা, আর এখানে হাসিনের বিরুদ্ধে কথা বলা কি এক হইলো? তাহলে এখানকার যারা আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে জানে, যাদের কাছে তথ্য আছে, যারা ওই সময় প্রতিবাদ করছে, এই বিবেচনা না আইনা কেউ ট্যাক্সি ক্যাব ড্রাইভারের বিদেশ থেকে এনে দেওয়া হচ্ছে, এবং এটা যেন লিমিটেড কোম্পানি না গ্রামীণ ব্যাংক, এটা কারণ কাউকে প্রতিমন্ত্রী পদমর্যাদা একই পোস্ট, কাউকে মন্ত্রী পদমর্যাদায়, কাউরে সচিব পদমর্যাদায়, তো এদের তো এগুলি পোস্টটা তো থাকতে হবে। তো আমরা ইতিপূর্বে রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি, উনি তো পারেন নাই, উনি পারেন না জুতা কিনতে, উনি পারেন নাই ওনার বান্ধবীকে অ্যাডভাইজার বানাইতে। আর অ্যাডভাইজার তো প্রতি মাসে একবার করে অ্যাডভাইজার কাছে রিপোর্ট করতে হবে। কার অ্যাডভাইজার উনি? চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার? সুপ্রিম মেয়ার অ্যাডভাইজার। তো সুপ্রিম মেয়ার কি অবহিত করেন উনি? করেন না তো। তো এখন মাঝে মাঝে আইন মানছেন, মাঝে মাঝে আইন মানতেছেন না। তো এটা তো ওইটা করার পরে ওইটাও দেখেন আমরা পলিটিশিয়ানরা বলছে যে না, এখন এটা করলে নানান ধরনের কথা হবে, সেটার বিরুদ্ধে আরো অনেক রকম সমস্যা। তো এই এতগুলি সমস্যা নিয়ে যদি আমরা দেখতাম যে ওনার গতি আসছে, অর্থনীতিতে গতি আসছে, সুদমুক্ত ঋণ আসছে, অনুদান আসছে, তাহলে ওনাকে আমরা আরো 10 বছর ক্ষমতা থাকতো উনি, আমাদের কোনো আপত্তি ছিল না তো। এবং উনি আমার কাছে একটা শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে ব্যক্তিগত ভালো পছন্দ করি, উনি আমাকে পছন্দ করে, কিন্তু আমি এটা একাধিকবার বলছি, উনি যদি ওনাকে আরো 10 বছরে বলতাম। কিন্তু আপনারা বলেন তো ওনার পারফরমেন্সটা কি, আপনারা এদের প্রগ্রেস রিপোর্টটা কি, ওনাদের প্রগ্রেস রিপোর্টটা কি? এখানে একটা দেখাতে পারবেন যে প্রগ্রেস রিপোর্ট হচ্ছে, তাহলে 8 মাস আমরা ব্যয় করে ফেললাম অলরেডি। তো জাতি কেন আরো অপেক্ষা করে আরো 6 মাস পাবেন? এখন তো সংস্কার কমিশনের হাতে সময় আছে, জুন বা জুলাইতে ওই কমিশনের কাজ শেষ হবে, তখন নিশ্চয়ই ওনারা, আর এখানে অনেকেই বলে থাকে ওনারা তো মুহূর্তে এসে বলবেন না। ওনাদের নিয়তটা শুনেন, একটা জিনিস হচ্ছে কি, সকালবেলা বুঝাতে সারাদিন কেমন যাবে, ওনারা পার্টি করতেছে, ওনারা সরকারের আপনার নেগোসিয়েশন করে গাড়ি দিয়ে ওদের মিটিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ক্যাবিনেটে তাদের লোক আছে। তো এখন এই যে উনি তো বিতর্ক, ওনার তো ডানে বামে দেখার কথা না, উনি তো বিএনপির লোকের প্রোভাইড করার জন্য তো উনি আসেন নাই। তো উনি বিএনপির লোকের অ্যাটর্নি জেনারেল বিএনপির লোক দিচ্ছে, দুদকের চেয়ারম্যান বিএনপির লোক দিচ্ছে, কেন ওনার তো এগুলো করার কথা না, উনি তো নিরপেক্ষ লোক আনবে, তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ হবে। এখন দুদকে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেন, তো যদি আমরা বেগম জিয়ার এপিএস এর ওখানে দিচ্ছে, এবং ওনার নামেও দুর্নীতির 32টা পাতা আছে, ওই দুদকে দিছে, এটাও সেটেল ডাউন হয় নাই। তো এই যে জিনিসগুলো তো উনি কেন করতেছে, তার মানে প্রশাসনিক ওনার যদি অত অভিজ্ঞতা থাকতো, উনি দেখেন গ্রামীণ ব্যাংকে উনি জরিমানা দিচ্ছে কোর্টের থেকে, উনি ভালো লোক, সব ঠিক আছে, কিন্তু ওনাকে তো তখন গ্রামীণ কর্তৃপক্ষ তার তো ভুল বুঝাইছে, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে উনি জরিমানা দিচ্ছে। আর একটা পোস্টের জন্য কত না, এখানে যদি ওনার ওইরকম ইয়ে না থাকতো, তাহলে তো আমি হলে তো প্রথম করতাম না, একটা এমডির পোস্ট, ওনাকে চেয়ারম্যান দিতে গেছিল ওই গভর্নমেন্ট, উনি একটা পোস্টের জন্য কত রকম একটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এখন উনি যে কথাটা বলছে, ওই সময় যে আরেকটা বাহানা করবে না, কি গ্যারান্টি আছে এটা? তাহলে জাতির জীবনের থেকে তো অলরেডি 8 মাস চলে গেছে, কোনো আমরা ফ্রুটফুল কোনো রেজাল্ট পাই নাই। একমাত্র বাজার দরটা কেন হয়েছে, এখানে শাকসবজি উৎপাদন বেশি হয়েছে, তারপরে আপনার জনগণের বাইং ক্যাপাসিটি চলে গেছে। এখন আমরা বাইরের থেকে দেখেন স্ট্যান্ডবাজি করা হচ্ছে, বাইরে থেকে ইয়ে আসবে, আপনি সালমান রহমান আইসা রোড শো করছে না, মেলা করছে না, এরশাদ রামেল করছে না, কি আমাদের কি হয়েছে? আমার দেশের ইনভেস্টাররা যেখানে তাদের আশিক চৌধুরী তো করলেন, মানে ওইখানে তো আশিক চৌধুরী কি করছেন? আশিক চৌধুরী 2টা লোকে চাকরি দিতে পারছে, প্রমাণ বলতে পারবে আমাকে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারবে? আমাদের দেখেন, আমাদের দেশের ছেলেরা আমেরিকান নাগরিক, এই যে উলকাসিমি, সে এইখানে 600, কানাডাতে অফিস আছে, মালয়েশিয়া অফিস আছে, সিবি কন্ট্রাক্টর উপরে কাজ করছে। সে তারে ওই দিন আমাকে ফোন করছে, আমি এটা অন্য মিডিয়ায় বলছি, তার কাছে চাঁদা চাইছে, চাঁদা বাজারে, যে তুমি তো ভালো বেতন দিতেছ, 2 কোটি টাকা প্রতি মাসে আসতেছে, তার ইনসেন্টিভটা পাইতেছে না, অথচ করোনার সময় 2 কোটি টাকা দিচ্ছে গার্মেন্টসকে, এই টাকা ফেরত আসে না এখনো। তো এখন নতুন ইনভেস্টাররা যদি আপনার টাকা না পায়, তাহলে তো কর্মসংস্থান সৃষ্টি হবে না। তো ওই যে কয়েকজন লোকের উপরে রয়েছে এটা, সালমান রহমানরা অপরাধ করছে, তো সালমান রহমানের যে 1 লক্ষ লোক আছে, ওখানে তো একটা প্রশাসক নিয়োগ করে কোম্পানির তো চালু রাখা উচিত ছিল। আমার নিজের দেশে ইনভেস্টাররা নিরাপদ না,
তো বাইরের দেশে ইনভেস্টররা কি জন্য আসবে এগুলো স্ট্যান্ডবাজি করা, এটা হলো কমিটমেন্ট পাইছে 3,100 কোটি টাকা, হ্যাঁ 3,100 কমিটমেন্ট পাইছে। কমিটমেন্ট এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। আমাদের রাজনীতিবিদরা তো অনেক কমিটমেন্ট করে, বাস্তবতা কি হয় এটা কি বাস্তবায়ন করে তারা? হাসিনা অনেক কমিটমেন্ট করছে না? হাসিনা তো অনেক কমিটমেন্ট করছে। তাহলে আমরা কমিটমেন্টের উপরে কেন আস্থা রক্ষা করবো? আমরা তো আমার দেশের ইনভেস্টর আমি প্রোটেক্ট করতে পারছি না। যদিন বিদেশে আমরা মেলা করছি সেই পরের দিন বাটা লুট হয়েছে, বাড্ডায় লুট হচ্ছে, প্রতিদিনের লোকের লগে এরকম হচ্ছে, আমরা এটা ঠিক করতে পারছি না। হ্যাঁ, তো তাহলে এখন চিন্ময়কে যে ইয়ে করছে, অ্যারেস্ট করছে, যে সেই লোকের ওইডি করা হয়েছে। এখন তারে চিন্ময় বিভিন্ন জায়গাতে মেঘনার ঘটনা হইলে তো একটা লোকের যে আপনি চিন্ময়কে ধরছে, কেউ ধরতে সাহস পায় না, সে ধরছে চিন্ময়কে। তার ধরার পরে তার বাচ্চা স্কুলে যেতে পারে না, তাকে টেলিফোন করে হুমকি দিচ্ছে তোর বাচ্চাকে তুলে নেবো। এবার ইন্ডিয়ার থেকেও ফোন আসতেছে। তাহলে এরকম অবস্থায় একটা লোক উনি হয়েছে, এটা ভুল ত্রুটি হয়েছে, এটা সে তো আর নিজের ইচ্ছা করে নাই। আমি যত জানি সেটা আইজি অর্ডার দিছে, কমিশনের অর্ডার দিচ্ছে। তো তারা অর্ডার দেওয়ার পরে তারা এখন অন করতেছে না। তো অন করতেছে না, তারা তো অর্ডার দিচ্ছে, সে তো রেজাল্ট তো এই যে ডিসিডিবি তো নিজের ইচ্ছে তো কাউকে অ্যারেস্ট করতে পারে না এইভাবে, তাকে তো বলা হয়েছে, কিন্তু এখন তারা অন করতেছে না। তো অন করতে এই ধরনের কি ধরনের হলো, যে এরকম একটা কাজ করছে আগের আমলে সে সাফার করছে, তাহলে তার তো প্রোটেকশন তো না পাইলে সে কিভাবে কাজ করবে? তারপরে আপনি আগে যতগুলো আমরা ইরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে যে আমাদের বিনিয়োগ বোর্ডের ইয়ে হয়েছে, তো অনেক বড় বড়রা ছিল, মোল্লা ওয়াহিদুজ্জামান ছিল, কাজী আমিন ছিল, অনেক আরো জানো লোক ছিল। তো তারা কি করছে? ওই রেজাল্ট গুলি কি তাদের বক্তব্যগুলি পাশাপাশি রাখেন, একই কথা, আমরা আশ্বাস পাইছি, এই পাইছি, সেই পাইছি, সব আশ্বাসের বাণী নিয়ে আমরা আছি। আর আমার দেশের যারা আছে, আমাদের অনেক ওয়াকওয়ার্ডার আছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে। সালমান রহমান অপরাধ করছে, তারকে ফাঁসি দেন, কোনো আপত্তি নেই, কিন্তু তার যে ডিমান্ড আছে, যে ইয়েগুলি আছে, ওয়াকওয়ার্ডার আছে, সেটা চলে যাচ্ছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ করছে, মালকে নিয়ে ওটা ইয়ে করতে পারছে না। তাহলে উচিত ছিল ওদেরকে এটা ন্যাশনালাইজ করে দিত, অথবা একটা প্রশাসন নিয়োগ করে দিয়া তার তো ওয়াটারটা চালু রাখতে 1 লক্ষ কর্মচারী কর্মসংস্থান থাকতো। তা আমার দেশের ইনভেস্টাররা সবগুলো জেলে ঢুকাচ্ছে। আমরা হ্যাঁ জেলে ঢুকেছে, ওরা রেসপন্সারি করছে, টাকা লুট করছে, সেটা অন্য ইস্যু, সেটার জন্য তার বিচার করেন আপনি। কিন্তু তার কোম্পানি বন্ধ করলে যে 1 লক্ষ লোকের যদি 5 জনও ডিপেন্ডেন্ট লোক থাকে, তাহলে কতজন? তাহলে আমাদের দেখেন সিস্টেমের মধ্যে দেখেন আমরা কিভাবে করছি, আমরা আত্মঘাতী কাজ করতেছি। আমরা এই বিদেশি যতগুলি আছে এদের রেমিটেন্স গুলো আর আসবে না, তাহলে আমরা কিসের উপরে ভিত্তি করিয়ে করবো? তো আমরা বলতেছি ইউনুস স্যারের সারা বিশ্বে ওনার গ্রহণযোগ্যতা আছে, দ্যাটস ট্রু, কিন্তু গ্রহণযোগ্যতার জন্য ওয়ার্ল্ড ব্যাংক কি সুদমুক্ত ঋণ দিছে 1 টাকা বলতে পারবেন আপনারা? এখনো টাকা ছাপাচ্ছে। এই যে ব্যাংকে দেউলি হয়েছে, ব্যাংকের বিচার না করে টাকা সবাই ব্যাংকে দেওয়া হচ্ছে। আমাদের গভর্নর, আমাদের বন্ধু ভালো মানুষ, গভর্নর বলছে আমি কোনোদিন করবো না, সে আবার নিজে স্বীকার করছে আমি টাকা ছাপাচ্ছি। তো টাকা সবাই আনতে হচ্ছে, ঋণ পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। আর একটা জিনিস হলে কথা বলি, অনেকে না জানি কথা বলে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে কেউ কোনো চুক্তিতে যাবে না, কোনো চুক্তিতে যাবে না। তাইলে এখন এটা রুটিন ওয়ার্ক করবে তারা। তো রুটিন ওয়ার্ক করে দীর্ঘ সময় ব্যয় করলে এই সময়ের মধ্যে কোনো চুক্তি, কোনো অনুদান কিছু আসবে না। আমরা অতি সবসময়, কারণ যে ইনভেস্ট করবে, যে সাহায্য দিবে, দেখবে যে জনগণের ম্যান্ডেট আছে কিনা। তো আমি এখন স্বপ্নে দেখতেছি, আমরা জানি উনি জনপ্রিয়, উনি সবার কাছে গ্রহণ করছে, কিন্তু আপনি তাহলে তো একটা ইয়ে দেখাইতে হবে। আমি একটা উদাহরণ বলি, একজন বিচারক তার পাশের বাড়ির তার ওই হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে। তো উনি জানলা দিয়ে পর্দা সরে দেখছে যে উনি নিজে স্বয়ং দেখলেন যে ওয়াইফকে মানে কোপ মাইরা তার মাথা আলাদা করে ফেলছে। পরবর্তীকালে ওই কেস ওনার কোর্টে গেছে, কিন্তু কোর্টে যাওয়ার পরে তথ্য উপাত্ত প্রমাণাদি কিছুই নাই। উনি নোটে লিখছেন যে কোনো এই নিম্ন সাক্ষ্যকারী নিম্ন বিচারক নিজে স্বয়ং চোখে দেখার পরও যেহেতু বিচারকের সাক্ষী দেওয়ার কোনো রুল নিয়ম নাই, সেই জন্য সবকিছু থাকা সত্ত্বেও তাকে বেকসুর খালাস দেওয়া হলো সাক্ষী প্রমাণের অভাবে। তো আইনের জিনিসগুলি এরকম বিষয় আছে। হ্যাঁ, সেই জন্য যেগুলি ওনারা যারা বলতেছে, যখন একটা জিনিস কোর্টে ফাইল হয়ে গেছে কেস, তাহলে আর এই গভর্নমেন্টের অস্তিত্ব নাই। ধন্যবাদ। স্যামসাং এর $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। যেদিন আমি প্রথম জয়েন করি তার পরপরই ওই দিনই আসলে কোরিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি এসেছিলেন। উনি এসে বললেন যে দেখো, বাংলাদেশে আমি পার্সোনালি, সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ, বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ, কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা ফেয়ার ছিল না। এরকম একটা গল্প আছে, উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন। যে স্যামসাং এর $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন, তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে, যে মিউটেশন রিলেটেড, যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে
এইটা আপাতত কোরিয়ান ইপিজেডকে দেওয়া যাবে না, এটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে, তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না। স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই, তো বললো আপনি এটা কবে দিতে পারবেন? তুমি বললো যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ। এরকম অনেক ইনসিডেন্ট আছে, আমাদের অনেকে আসতে চেয়েছেন, তাকে আমরা এই সাপোর্টটা দিতে পারিনি। তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে, বলা হচ্ছে, তাহলে তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরও ইনভেস্টার নিজেই আনতে পারবো। তো তখন আমরা দেখলাম যে এটা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যু। তো তখন আমরা একটা টিম তৈরি করেছিলাম বিডার ভিতরে। বিডার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডর। তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডর টিম। সেই অ্যাম্বাসেডর টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা, আমাদের একজন ক্রিটিক, তাকে আমরা কীভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি। তো সেখানে ইন্টারমিনিস্ট্রিয়াল আরও কিছু লোকজনকে যোগ করা হলো এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে, প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা 6 তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব। এই পুরোটা করতে কিন্তু আসলে অনেক ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে। সেই আমাদের চিটাগংয়ের ডিসি থেকে শুরু করে আমাদের ফরিদাপা, উনি খুবই শক্ত ডিসি এবং এই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি। তো ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি। এক্স্যাক্টলি 6 তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল, হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। যে জিনিসটা লাস্ট 10 বছর ধরে উনি পুল অফ করতে পারেনি, ওটা আমরা ওনাকে 2 মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি। তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে, সরকারের ভিতরের বিভিন্ন মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট, সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা, যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দি বিগেস্ট প্রবলেম বলবো না, আমি বলবো যে অপরচুনিটি, এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ, যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা। তো সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে, এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব। সো এটা ইজ এ গ্রেট এক্সাম্পল। সেই এক্সাম্পলটাকে আমাদের আরও 10 বার কপি করতে পারতে হবে। সো এই উইনটাকে আসলে এই সেম উইনস উই নিড টু শো মেনি উইনস টু আওয়ার ইনভেস্টার্স, যাতে তারা পরে এসে, উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় 31 জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটে জয়েন করার জন্য। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার। আজকে সারাদিন আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ সাড়া পেয়েছি। মানে আমরা সাড়া পাবো হয়তো একটু আজ করতে পারছিলাম, বাট এই ধরনের সাড়া পাবো বুঝতে পারিনি। এবং এগেন আমি মানে অর্গানাইজারদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আজকে কারো এই মানে এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো। সো যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকে সেই জন্য আমরা খুবই দুঃখিত। আজকে 2টা মেইন ইভেন্ট ছিল। আপনারা জানেন যে একটা বড় গ্রুপ, প্রায় 60 থেকে 70 জনের একটা গ্রুপ আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান ইপিজেড এবং মিরেশরাইয়ের যে ইকোনমিক জোন, ন্যাশনাল ইকোনমিক জোন, এই দুটো ভিজিট করেছেন। তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন। আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন, কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন, ছবিতে ক্যাপচার করা হয়েছে। তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্রি উইল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন। ওগুলো জিজ্ঞেস করেছেন, আমাদের কর্মকর্তারা ছিলেন, সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন, একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন। ওখানে আমরা ভবিষ্যতে কী কী ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয়, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বোঝার জন্য যে আমরা আর কীভাবে ওনাদেরকে বেটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি। আমি আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন ওভারনাইট হয় না। ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই ওনারা বাংলাদেশে এসেছেন। ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন, আমি এটাও চাই না। ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন, ওনারা হেড অফিসে যাবেন, হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন, ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি, জায়গাটা কাজ করছে। আমাদের টার্গেট হচ্ছে যে এই 60-70 জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে, বিডার থেকে, যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো আগামী 6 মাস 12 মাস, চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, নাম্বার 1। আর বাংলাদেশে কেন এফডিআই আসবে, এটার অনেক বড় আনসার আছে, বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই বলে যে আমাদের চিপ লেবার। আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই, সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে, কিন্তু আমাদের লেবার ট্রেনেবল, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না, আমাদের কাছে একটা টেবিল আছে, আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি, তাদের
পানির দাম, ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম, জমির দাম, এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। দুই একটা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান, বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা ইউটিলিটির প্রাইস ইজ অ্যাকচুয়ালি মাচ হায়ার দেন বাংলাদেশ। সো অ্যাজ আ প্যাকেজ বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যে বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করি, এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিটিভ। যেই জায়গাটা আমরা ফেল করি সেটা হচ্ছে ইনভেস্টর যখন আগ্রহ দেখায় তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডেল করতে হবে, তাকে কমফোর্টটা দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো। ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে যারা সমস্ত কথাগুলো বলছে এবং যারা সমালোচনা করছে সকলে আমি বলবো যারা সব অদক্ষ, আর না হয় হিংসার কারণে, নিজের ভিতরে হিংসা চলছে, জেলাসের কারণে এই কাজগুলো তারা করতেছে। বিএনপি যে সমস্ত নেতারা তার বিরুদ্ধে বলছেন, বিশেষ করে রবি ফারা বলেছেন সুন্দর প্রেজেন্টেশন করলে কি হয়, শুধু সুন্দর প্রেজেন্টেশন নয়, 1 কোটি টাকা খরচ করেছেন এই সামিটের এই যে প্রোগ্রামটা হয়েছে। তো এই 1 কোটি টাকা খরচ করে প্রায় 31,000 কোটি টাকা বিনিয়োগ আশিক চৌধুরী বাংলাদেশে নিয়ে এসেছেন। এখন বলেন এটা কি বাংলাদেশের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু এই ভালো কাজটা হয়তো বা বিএনপির কিছু নেতা বা নেত্রী পছন্দ হচ্ছে না। ডক্টর ইউনূসেরা কেন এত সফলতা পাচ্ছেন? এই সফলতাগুলো তাদের আমলে হয়তো তারা চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস করে দেখাচ্ছেন। তো এই জন্য জেলাসি ফিল থেকেই তারা আসলে ডক্টর ইউনূসের সমালোচনা করছেন এবং আশিক চৌধুরীর সমালোচনা করছেন।